শাহবাজ কলেজে গিয়েছে। শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা তার আছে। ঢাকার অলিতে গলিতে অনেক টিউশনি করিয়েছে সে। তবুও আজ কিছুটা নার্ভাস ছিল। প্রিয়ঞ্জনা অবশ্য এমন এক কাজ করেছে যে শাহবাজ খুব সব টেনশন ভুলেই গেছে। যাওয়ার সময় নিজে থেকে চুমু খেয়েছিল শাহবাজের গালে। তারপর ছেলে ঘর থেকে বের করে দরজা আটকে দিয়েছিল। তার শাহ অত্যাধিক খুশি হয়ে বাড়ি ছেড়েছে আজ। শাহবাজ যখন আশেপাশে থাকে তখন প্রিয়ঞ্জনার সময় এত মধুর কাটে, এত স্নিগ্ধ লাগে প্রিয়ঞ্জনার। ছাদ থেকে পুকুর দেখা যাচ্ছে। পুকুরের নিচে আকাশে প্রতিচ্ছবি। তেজে তেজে তুলোর মতো মেঘের আপন গতিতে ছুটে বেড়ায়। পানিতেও তাদের দুষ্টু চলন বোঝা যায়। প্রিয়ঞ্জনা তাই দেখছে দাঁড়িয়ে। দুহাত রেলিংয়ে ভর করে মেঘেদের আনাগোনা দেখতে ভালোই লাগছে। নাদিয়া আজ কলেজে যায়নি। কলেজে তার কাছে ভয়ঙ্কর জায়গা। সেখানে গেলে তার অসুখ করে। বাবা আবার শিক্ষক, সে কলেজে। ভদ্রতার মুখোশ পরে থাকতে হয় তার, যা অতি কঠিন কাজ। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই মেজোপা তাকে বকেছে। সে নাস্তা করেনি। মন খারাপ হলে সে ছাদে আসে, তার গোলাপ গাছগুলোর সাথে কথা বলে। তারপর রাগ কমে। নাদিয়া রাগটাও বেশ অদ্ভুত। হঠাৎ করে এত রাগ ওঠে, মনটা সব ধ্বংস করে দেয়। আবার রাগ যখন পড়ে যায় তখন আফসোস হয়। যাই হোক, সে এখন বেশ বিস্মিত হওয়ার কারণ আছে। তাদের রেলিংয়ে ভর করে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে লাল শাড়ি, চুল ছেড়ে রাখা, চুলগুলো কোমর সমান। এই ভর দুপুরে এখানে মেয়ে আসলো কোথা থেকে? নাদিয়া ভয়ে দুপা পিছিয়ে গেল। পাশের বাড়ির জলি আন্টি বলেছিলেন তাদের বাড়ির ওয়ালের উপর নাকি লাল শাড়ি পরে একটা মেয়ে হাঁটে। সে অবশ্য বহুদিন আগের কথা। তখন তারা এ বাসায় নতুন এসেছিল। মা অবশ্য এই কথার সুন্দর একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তার মায়ের মতে এই বাড়িটি জলিরা রাখতে চেয়েছিল। বনিবনা হয়নি। শেষ পর্যন্ত বদরুজ্জামান সাহেব রেখেছেন। এজন্য জলি এসব কথা বলে বেড়ায়। এত বছরে তেমন কিছুই দেখা তার হয়নি। তবুও ভূতের ন্যায় নাদিয়া বয়েই গেছে। আজ তো জলি আন্টির কথা সত্যি মনে হচ্ছে। নাদিয়ার আবুল তাবুল ভাবনার মাঝেই প্রিয়ঞ্জনা পিছন ফিরল। খুব আদরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। নাদিয়ার হাতে একটা খড়দশা। ভোর দুপুর চুল ছেড়ে লাল শাড়ি পরনে এত সুন্দর মেয়ে ছাদে দাঁড়িয়ে আছে। এই মেয়ে নির্ঘাত ভূত। নাদিয়া চিৎকার করে ওঠে, ভূত ভূত। ভেবাটাটা খায় প্রিয়ঞ্জনা। ভূত? কোথায় ভূত? নাদিয়া দু হাত উপরে তুলে ভূত ভূত গান গাইতে গাইতে সিঁড়ির দিকে দৌড় লাগালো। প্রিয়ঞ্জনাও ছুটলো তার পেছনে। নাদিয়া খেয়াল করলো ভূতটা তার পেছনেই আসছে। ওরে আল্লাহ রে, এ কি মুসিবত! নিচে নেমে সামনে পেল মেছোপা আর মাকে। মেছোপাকে জড়িয়ে ধরলো নাদিয়া। প্রিয়ঞ্জনা এসে দাঁড়ালো পেছনে। কিরে, কি হয়েছে তোর? মেছোপার প্রশ্নে নাদিয়া বলল, তাদের লাল ভূত। নাজমা কপাল চাপড়ে বললেন, ওরে গাধা, জলির কথা এখনো মাথায় ঢুকিয়ে রাখছিস? ও প্রিয়ঞ্জনা, শাহবাজ আছে না, তোর সাথে দেখা হয়েছে? শাহবাজের বউ। ভূত না হয় নাদিয়া ঠিক যতটা খুশি হয়েছিল তার থেকে কয়েক হাজার গুণ বেশি কষ্ট পেয়েছে শাহবাজের বউ এই কথাটা শুনে। প্রিয়ঞ্জনা সহ সবাই খিলখিল করে হাসছে। কেবল শুনতে আছে নাদিয়া। কোনো কথা না বলেই চলে যায় নিজ ঘরে। প্রিয়ঞ্জনার বেশ অনেকক্ষণ কথা হয় নাজমা এবং তার মেয়ের সাথে। প্রিয়ঞ্জনাকে ঘরে নিয়ে পুলি পিঠাও খেতে দেন নাজমা। যদিও বেশি দিন হয়নি, তবুও হৃদয়ের কোথায় যেন হু হু করে ওঠে। মায়ের কথা মনে পড়ে অজান্তে চোখ ভিজে ওঠে প্রিয়ঞ্জনা। কাজের বাহানা দিয়ে চলে আসে উপরে তাদের চন্দ্রবিলাস নামক ছোট্ট নীড়ে। মন খারাপ করে আর কি হবে? বাবা তো বলেছিলেন হয়তো পরিবার, নয়তো শাহবাজ। প্রিয়ঞ্জনা তার শাহকে বেছে নিয়েছে। প্রিয়ঞ্জনা ফোন লাগায় তার শাহকে। কথা বলে অনেকক্ষণ। মনের কালো মেঘ দূর হয়ে যায় নিমেষে। রান্না বান্নার কাজে লেগে যায় সে। শাহবাজ বিকেলে ফিরবে। সাহিবের সাথে প্রাপ্তির বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার বিয়ে। তেমন আয়োজন হবে না। বাড়িতেই ছোট্ট পরিসরে অনুষ্ঠান হবে। প্রাপ্তি মুখ ফুটে একটা কথাও বলেনি। ওই দিন রাতে ফাহিমের মা প্রাপ্তিকে পছন্দ করে প্রেম করিয়ে গিয়েছে। এত দ্রুত ঘটছে সবকিছু। প্রীতি প্রাপ্তি কিছু বুঝেই উঠতে পারছে না।
সুমনা চোখের সামনে এসব অনিয়ম দেখেও কিছু বলেনি, প্রতিবাদও করেনি। কেন কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই। বাসায় নতুন করে কাজের বুয়া রাখা হয়েছে, অথচ সুমনা আসার পরে কাজের বুয়াকে তাড়িয়ে দিয়েছিলেন জহুরা। আজকাল তাকে কোনো কাজের কথা বলা হয় না, সেও ঘর থেকে বেশি একটা বাইরে বের হয় না। স্বর্ণাকে খুবই আহ্লাদ করেন জহুরা। আজ সকালে ধনকে দুধের গ্লাস হাতে ধরিয়ে দিয়েছেন। সুমনার যখন বাচ্চা পেটে ছিল তখন ভারী ভারী কাজ করাতেন তাকে দিয়ে। বাচ্চা পেটে নিয়ে সুমনা বালতি ভর্তি কাপড় ছাদে নিয়ে যেত, ঘর মুছত। তার বাচ্চা নষ্ট হওয়ার সমস্ত দোষ পড়েছিল তার ঘাড়ে। আদৌ কি সব দোষ তার? এই যে এখন সে মা হতে পারবে না, তার পেছনে কি জোহরার হাত নেই? অবশ্যই আছে। প্রেগনেন্সির পুরো সময়টাই কেটেছে জোহরার মন থেকে, তাও মন পেল না সুমনা, আর হয়তো পাবেও না। এখন অবশ্য সুমনা এসবের ধারও ধারে না। বিকেলের দিকে বাড়ি ছাড়ল সুমনা। কখন বেরিয়েছে কেউ টের পায়নি। মেন গেটের বাইরে রাস্তায় যখন দাঁড়ালো তখন বুকের ভেতর অসহনীয় ব্যথা শুরু হলো তার। শারীরিক ব্যথা নয়, মনের ব্যথা। এই ব্যথার কোনো চিকিৎসা নেই। এত বছরের সংসার ফেলে অজানার উদ্দেশ্যে পা বানালো সুমনা। পেছনে ফিরে সে তাকায়নি, কাঁদেনি, কেবল শূন্য লাগছিল সবকিছু। যখন লাল বেনারসি পরে এ বাড়িতে প্রবেশ করেছিল তখন কত স্বপ্ন ছিল চোখে। একটা সুন্দর সংসার, একটা পরিবার। সুমনা সকল কিছুটা ফেলে সামনে এগিয়ে যায়। প্রীতম নামের মানুষটা তার জন্য মরে গেছে। সেই যে ভার্সিটিতে সাপের হাত থেকে রক্ষা করেছিল, সে ছেলেটা মারা গেছে। সুমনা এই পৃথিবীতে একা, একদম একা। জীবন বদলায়, মানুষ বদলায়। এক সময়ের অকৃত্রিম ভালোবাসাও একটা সময় এসে অকিঞ্চিত কর হয়ে যায়। সুমনার মতো কত শত নারী মুখে কুলুপ এঁটে পড়ে থাকে। তারা চিৎকার করতে চায়, ভয় হয় সমাজে। চিৎকার আটকাতে তারা কামড়ে ধরে নিজ হাত, চোখের অশ্রু আটকাতে বারবার পানি ছিটিয়ে দেয় নিজ মুখে। আঘাতের আঘাতে জর্জরিত হয়ে ওঠে তাদের মুখ। কোনো একদিন ডাক আসে ওপারে, মনে চাপা কষ্ট নিয়ে পাড়ি জমায় না না ফেরার দেশে। এই পৃথিবীতে সুমনার আপন কেউ নেই। যারা ছিল তাদের সাথে সে কবেই সম্পর্ক ছিন্ন করেছে, সেখানেও ফিরে যেতে পারবে না। ইদানিং আত্মসম্মান বোধটা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে তার। আপাতত সে নদীর পাড়ে বসে আছে। মেঘনাজ বেশ উত্তাল, কোনো কারণ ছাড়াই উত্তাল। হিসেব করছে সুমনা, কোথায় যাওয়া যায়। স্টেশন থেকে ঢাকা এয়ারপোর্টে ট্রেন ছাড়বে সন্ধ্যার দিকে। ঢাকা চলে যাবে কি? সর্বপ্রথম ডিভোর্সের ব্যাপারে একজন ভালো উকিলের সাথে কথা বলতে হবে। সুমনা চাচ্ছে যত দ্রুত সম্ভব সম্পর্কটা হতে বের হতে। উঠে দাঁড়ায় সুমনা। তার পরিচিত একজন মহিলা উকিল রয়েছেন, বাজির মোড়ে বসেন। দেখা যাক কথা বলে। হাতে যথেষ্ট টাকা আছে, এই টাকাগুলো একান্তই তার। আর কিছু গহনাও আছে। শাহবাজ বিকেলের দিকে বাড়ি ফিরেছে। প্রিয়ঞ্জনা অধীর আগ্রহে বসেছিল তার শাহের জন্য। বেশ ক্লান্ত লাগছিল শাহকে। বিছানায় বসে শার্টের বোতাম খুলেছে সে। প্রিয়ঞ্জনা লেবুর শরবত নিয়ে পাশে এসে দাঁড়িয়ে আছে। সাত চোখ তুলে তার পানে চায়। হাত বাড়িয়ে শরবত নিয়ে এক নিমিষে খালি করে ফেলে গ্লাস। ফ্রেশ হয়ে আসুন, ভাত দিচ্ছি। আচ্ছা। খাওয়া দাওয়া সেরে গল্প করতে বসে দুজনে। খোলা বারান্দা, পাশাপাশি বেতের সোফা রাখা। সোফায় বসতে স্পষ্ট আকাশ দেখা যায়। আজ পূর্ণিমা, বাইরে জ্যোৎস্নার আলো সর্বত্র। প্রিয়ঞ্জনা শুধায়, চা বসিয়েছিলাম, নিয়ে আসি? যাও। প্রিয়ঞ্জনা চা নিয়ে এলো। চাঁদের আলোয় ছাদ আলোকিত হয়ে আছে। মাতাল হাওয়া বইছে চারপাশে। কেমন কাটলো আপনার প্রথম ক্লাস? ভালো। তবে আজকালকার ছেলে মেয়েরা যে কি যে এঁচোড় পাকা হয়েছে। কেন, কি হয়েছে? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে প্রিয়ঞ্জনা। থাক সেসব কথা। এখন বলো, কি করলে সারাদিন? উদাস নয়নে চায়ে চুমুক দেয় প্রিয়ঞ্জনা। ঝকঝকে চাঁদের পানে তাকিয়ে বলে, কত কি করলাম। বই পড়েছি, বাড়িওয়ালা চাচি আর ওনার মেঝো মেয়ের সাথে গল্প করেছি, রান্না বান্না করলাম। জানেন কি হয়েছে আজকে? কি? বাড়িওয়ালা বাড়িওয়ালি চাচির ছোট মেয়ে আমাকে ছাদে দেখে দৌড়ে নিতে চলে গেল। আমি নাকি ভূত। শাহ প্রিয়ঞ্জনার গলে আঙুল ছুঁয়ে বলল, ভূত না পরি? আমার পরি। আপনার পরি গান শুনতে চান, একটা গান শোনান না স্যার, আবদার করে প্রিয়ঞ্জনা। শাহবাজ হাসে, খোলা কণ্ঠে গেয়ে ওঠে, সেই রাতে রাত সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে।
গানের তালে তালে চায়ে চুমুক দিচ্ছে প্রিয়ঞ্জনা। চা, গান, ভালোবাসার মানুষ। প্রিয়ঞ্জনা তাকায় তার সায়ের পানে। জীবন বদলায়, তবে মানুষ কি সত্যিই বদলায়? হয়তো কিছু ক্ষেত্রে বদলায়। যার মানুষটা বদলায় না, তারা হয়তো সুখীদের দলে পড়ে। প্রিয়ঞ্জনা পৃথিবীতে থাকা সেই সুখী মানুষগুলোর মধ্যেই একজন। পূর্ণিমা রাতে নাদিয়া ছাদে হেঁটে বেড়ায়। দু হাত মেলে গায়ে ছোঁয়ায় চাঁদের আলো। দাদি বলতে, এতে নাকি চেহারাও চাঁদের আলোর মতো হয়ে যায়। গোলাপ গাছগুলো তো তার পথ চেয়ে আছে। যদিও নাদিয়ার মনটা আজ ভীষণ খারাপ। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মোহনীয় কণ্ঠস্বর কানে আসে। রাত আসে, রাত চলে যায় দূরে। সেই স্মৃতি ভুলতে কি আজ পারি? আবারও বুকে চাপা কষ্ট অনুভব করে নাদিয়া। বসে পড়ে সিঁড়িতে। এত গল্প, অল্প পরিচয় কি করে লোকটা তার সমস্ত অন্তর দখল করে নিয়েছে? কি করে? নিজের প্রতি কিঞ্চিৎ ঘৃণা আসে তার। আবার পরক্ষণেই ভাবে, ভালোবাসা তো খারাপ কিছু না। অনেকেই তো দুই বিয়ে করে। ভালোবাসা তো ভাগাভাগি করেও নেওয়া যায়। নাজমা ডাক লাগালেন নাদিয়াকে। নেশা ধরানো কণ্ঠ ছেড়ে উঠতে মন চাচ্ছিল না, তাও উঠে গেল বাবা মায়ের ঘরে। বদরুজ্জামান সাহেব ল্যাপটপ হাতে বসে আছেন। তুমি পদার্থবিজ্ঞানে ফেল করেছো নাদিয়া, গম্ভীর কণ্ঠে বললেন বদরুজ্জামান সাহেব। তিনি যে অত্যাধিক রেগে আছেন তা তার কণ্ঠেই স্পষ্ট। নাদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সায়েন্স নিয়ে তো সে পড়তে চায়নি। এসএসসি এরপর আর্টস নিয়ে পড়তে চেয়েছিল। বাবা মায়ে তো তাকে জোর করে সায়েন্সেই দিল। ভালো স্টুডেন্টরা নাকি সায়েন্সে পড়ে। তাছাড়া জিপিএ 5 পেয়ে সে আর্টসে পড়বে তা তার বাবা কোনো মতেই মেনে নিচ্ছিলেন না। কি হলো, কথা বলছো না কেন? হুঙ্কার দিয়ে ওঠেন বদরুজ্জামান। কেঁপে ওঠে নাদিয়া। বাবা এমনিতে অনেক আদর করে তাকে, তবে রেজাল্ট খারাপ করলে অনেক বকা দেয়। আমি কলেজের শিক্ষক। সবুজ স্যার যখন টিচার্স রুমে সবার সামনে বললেন নাদিয়া পদার্থবিজ্ঞানে ফেল করেছেন, তখন কতটা লজ্জা পেয়েছিলাম সে জ্ঞান আছে তোমার? প্রাইভেট পড়েও এই হাল নাদিয়া। নাজমার প্রশ্নের উত্তর দেয়নি নাদিয়া। পদার্থবিজ্ঞান বিষয়টা তার মাথায় ঢুকে না। এটা কি তার দোষ? নাজমা তার মেয়েকে বলে দাও, তোমার মেয়েকে বলে দাও, আগামীকাল থেকে শাহবাজের কাছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান প্রাইভেট পড়বে। ছেলের অনেক ভালো পড়ায়। আজ প্রথম ক্লাস ছিল তার। খুবই ভালো পড়িয়েছে। শিক্ষার্থীরা নাকি বেশ প্রশংসা করেছে। আমি কথা বলেছি ওর সাথে। 3 দিন বিকেলে সময় দিবে। সকল মন খারাপ দূর হয়ে গেল নিমেষে। নাদিয়ার মনে উড়ে বেড়াচ্ছে শত শত প্রজাপতি। বাবা বকেছিল বলে চোখে পানি চলে এসেছিল তার। এখন আহা, আকাশে উঠতে ইচ্ছে করছে। সুমনা বাড়ি ছেড়ে চলে যাওয়ায় কারো মধ্যে তেমন বিচলিত মনোভাব পরিলক্ষিত হলো না। এ যেন হবারই ছিল। প্রীতির অবশ্য অনেক খারাপ লাগছে, একা একা লাগছে। তার ভালো বন্ধু বলতেই কেবল ছিল দুজন, সুমনা ভাবি আর প্রিয়া আপা। দুজনেই বাড়ি ছেড়েছে। নতুন মেয়েটা, হ্যাঁ মেয়েটা, কারণ একে ভাবি বলার ইচ্ছে প্রীতির নেই। কেন জানি একে তেমন পছন্দ হয়নি তার। অন্যের সংসারে উড়ে এসে জুড়ে বসেছে, অথচ কোনো আত্মগ্লানি নেই। তার মাও আহ্লাদ করেন। মেয়েটা অনেক সুন্দর, চেহারা চেহারায় একটা সরলতা ভাব আছে, তবে ভেতরটা কুৎসিত। প্রাপ্তি কেমন চুপচাপ হয়ে গেছে। ঝগড়া লাগে না, কঠিন কথা শোনায় না, কেবল খাটে মরার মতো পড়ে থাকে। আগামীকাল শুক্রবার সকালে ছোট করে হলুদ করা হবে। বাড়িতে লোকজন আসছেন। অনেকে অবশ্য সুমনার কথা জিজ্ঞেস করেছে। জোহরা কৌশলে এড়িয়ে যান। তাতে কি আর মানুষ বোঝে না? চাপা একটা গুঞ্জন তো হয়। স্বর্ণার বারান্ত পেটের দিকেও বাঁকা নজরে তাকাচ্ছেন অনেকে। অবাক হন। বিয়েটা হয়ে গেল অনাড়ম্বরভাবে। মায়ের চোখ শাসানো দেখে প্রাপ্তি বুঝতেও পারেনি কখন সে কবুল বলে ফেলেছে। প্রীতি সেখানে উপস্থিত ছিল না। তার মন কেমন যেন করছে। তাদের বাসায় 2টা শিউলি ফুলের গাছ আছে। বিল্ডিং ঘেঁষে দাঁড়িয়ে তারা, যমজ গাছ বলে পাড়ার লোকে। প্রাপ্তি প্রীতির বয়স আর গাছ দুটোর বয়স একই। ফুলে ফুলে মুখরিত হয়ে থাকতো দুটো গাছ। সবুজ পাতার মাঝে কমলা আর সাদা ফুলগুলো যেন অজানা কল্লোলে মেতে উঠত, সুঘ্রাণে ভরিয়ে তুলত চারপাশ। গতকাল রাতে মন খারাপ করে হাঁটছিল প্রীতি। মা যা করেছেন তা অন্যায়, সেও বুঝতে পারছে, তবে প্রতিবাদ করা নিছকই বোকামি। তখনই প্রীতি
দেখে একটি শিউলি গাছ কেমন নেতিয়ে পড়েছে, পাতাগুলো নির্জীব হয়ে আছে। সেই অজানা কল্লোলেও তার নেই। স্যাঁত করে ওঠে প্রীতির অন্তর। তবে কি এটা কোনো অশনি সংকেত? মন খারাপ বেশি করে ঝাপটে ধরে তাকে। কেবল ঠোঁট আউড়ে বলে, মা ভুল করছো, বড় ভুল করছো। তারপর রাত পেরিয়ে ভোর আসে। ভানু তার প্রতাপ বিস্তার করে আসমানে। নীল আর লালের মিশ্র খেলা দেখা যায়। স্বর্ণা মহা উৎসাহে হলুদের শাড়ি পরিয়ে দেয় প্রাপ্তিকে। হলুদ ছোঁয়ানো হয়। ছাদের এক পাশে রমণীর হাসাহাসি। রমণীরা হাসাহাসি করে, মস্করা টিটকারি করে। প্রাপ্তির ছোট প্রাণ যেন নিষ্প্রাণ। কলসি ভরে পানি ঢালা হয়। এক সময় পরানো হয় লাল শাড়ি। তারপর তারপর বিয়েটা হয়ে যায়। কাকেরা কা কা করছিল বাইরে। ফাহিমের মুখে বিস্তৃত হাসি। খাওয়া দাওয়া শেষে বিদায়ের পালা। প্রাপ্তি কান্না করেনি, কেবল মূর্তির মতো দাঁড়িয়েছিল। প্রীতি বারান্দায় দাঁড়িয়ে দেখছে। সে বুঝতে পারছে তাদের ঘরটা খালি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। প্রাপ্তি মায়ের পানে তাকিয়ে মনে মনে ভাবে, আমি তো তোমার সব কথা শুনতাম মা, আমার সাথে কেন এমন করলে তুমি? মুখ ফুটে কিছু বলে না। গাড়িতে উঠে বসে। ফাহিম তার হাত ধরে, একটু শক্ত করেই ধরে। অজানা একটা ভয়ে আড়ষ্ট হয়ে যায় প্রাপ্তি। নরসন্দী শহরের 10 তলা উঁচু এক ভবনের সামনে গাড়ি থামে। ফাহিমের মা প্রাপ্তিকে গাড়ি থেকে বের করেন। লিফটে উঠে তারা। ফাহিমের সকল আত্মীয় স্বজন বিদেশে থাকে। বরযাত্রী বলতে তেমন কেউ ছিল না। ফাহিমের কিছু বন্ধু আর কয়েকজন আত্মীয়। তারা প্রস্থান করেছে। ফ্ল্যাটটি খুবই বিলাসবহুল। রীতিনীতি শেষ করে ফাহিমের ঘরে বসিয়ে রেখে যাওয়া হয় প্রাপ্তিকে। প্রাপ্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার উপর। প্রাপ্তি স্তব্ধ হয়ে যায়। কি হচ্ছে, কেন হচ্ছে? আদৌ কি তার সাথে এসব হওয়ার কথা ছিল? একসময় তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে প্রাপ্তি। অনেক চিৎকার করে। কিভাবে অনুভূতি ব্যক্ত করা যায় প্রাপ্তির জানা নেই। তবে মনে হচ্ছে সিংহ শরীর থেকে এক থাবা মাংস নিয়ে গেলে যেমন লাগে তেমন লাগছে প্রাপ্তি। ফাহিম একবারও চিন্তা করেনি মেয়েটা ছোট, বয়স অল্প। সে নিজের কামনা মেটায়। একবার নয়, কয়েকবার। মাঝরাতের দিকে অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায় প্রাপ্তি। মাঝরাতের দিকে ঘুম ভেঙে যায় প্রিয়ঞ্জনার। ধর্মর করে উঠে বসে। খুব তৃষ্ণা পেয়েছে। কেমন শূন্য লাগছে ভেতরটা। মনটা বড় অস্থির লাগছে। ডান হাত দিয়ে কপালের ঘামটা মুছে নেয়। শাহবাজও সজাগ হয়ে যায়। কি হয়েছে প্রিয়ঞ্জনা? জানি না শাহ, কেমন অস্থির লাগছে। পানি খাবে? শাহবাজ উঠে লাইট জ্বালায়। গ্লাস ভরে পানি এনে দেয় প্রিয়ঞ্জনার হাতে। ঢক ঢক করে পানি পান করে প্রিয়ঞ্জনা। হাত পা কাঁপছে তার। শাহবাজ তা খেয়াল করে, জড়িয়ে ধরে প্রিয়ঞ্জনাকে। খুব খারাপ লাগছে? বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার যে কষ্ট পাওয়ার কথা তা অন্য কেউ পাচ্ছে। কথা জড়িয়ে আসছে প্রিয়ঞ্জনা। শাহবাজ মাথায় হাত বুলিয়ে দেয় তার। ঘুমিয়ে পড়ে প্রিয়ঞ্জনা। সকালবেলা প্রিয়ঞ্জনা অনেকটা স্বাভাবিক হয়েছে। পরোটা বানাচ্ছে এখন। শাহবাজ কিছুক্ষণ পর কলেজের উদ্দেশ্যে বের হয়ে যাবে। নিজে রেডি হওয়ার পাশাপাশি টুকটাক সাহায্য করছে প্রিয়ঞ্জনাকে। সকালবেলা নাস্তা হিসেবে পরোটা আর চা তাদের দুজনেরই খুব পছন্দ। একটা টিউশনি পেয়েছে প্রিয়ঞ্জনা। পরোটা খেতে খেতে বলে শাহবাজ, ভালো খবর। কাকে পড়াবেন? বাড়িওয়ালা চাচার ছোট মেয়ে নাদিয়াকে। মেয়েটা কি যে দুষ্টু শাহ। আশেপাশের অনেকে ওর নামে বিচার নিয়ে আসে। তারা গল্প করছিল আর খাচ্ছিল। গরম চা জিহ্বায় লাগে প্রিয়ঞ্জনার। শাহবাজ ব্যস্ত হয়ে ওঠে। ভালোবাসা পেতে সবারই ভালো লাগে। এই যে প্রিয়ঞ্জনার সামান্য ব্যথাও শাহবাজ এত ঘাবড়ে যায়, এমন কি সবসময় হবে? হুট করে এমন ভাবনা প্রিয়ঞ্জনার মস্তিষ্কে চলে আসে। অবান্তর, এমন হতেই পারে না। প্রিয়ঞ্জনা উড়িয়ে দেয় নিজের ভাবনা। সারাদিন কলেজ শেষে শাহবাজ বাড়ি ফিরে বিকেলে। প্রিয়ঞ্জনা অপেক্ষায় ছিল। পুকুর পাড়টায় যাওয়ার ইচ্ছে বহুদিনের। শাপলা ফুলের দলেরা যেন হাত বাড়িয়ে ডাকছে তাকে। কি অপূর্ব সুন্দর পুকুরটা। চারদিকে গাছে ঘেরা। মাঝখানে শতবর্ষী পুকুর। ঈষৎ সবুজ টলমল পানিতে ফুটে আছে কত শত শাপলা। ছাদ থেকে প্রিয়ঞ্জনা অবাক নয়নে চেয়ে থাকে। কি সুন্দর। চলুন শাহ, আজ পুকুর পাড়ে যাই। চলো। 5টা থেকে নাদিয়াকে পড়াতে যাব বলে আসছি। প্রিয়ঞ্জনা ঘড়িতে দেখে 4:55 বেজে গিয়েছে। এখন গেলেও বেশিক্ষণ বসতে পারবে না।
থাক, আজ যাব না আপনি বরং আজ পড়াতে যান, আমরা কালকে যাব। ঠিক আছে, তুমিও আমার সাথে নিচে চলো তাহলে, চাচির সাথে বসে গল্প করলে। তা যাওয়া যায়। বিথির সাথে কথা হলো সেদিন। মেয়েটা খুব ভালো, অনার্সে পড়ছে। চাচার মেজো মেয়ে। হুম। শাহবাজ ভালোবাসার পরশ এঁকে দেয় প্রিয়ঞ্জনার কপালে। সুধায়, একা একা খারাপ লাগে তোমার? বাড়ির কথা মনে পড়ে? প্রিয়ঞ্জনা শাহবাজের বুকে মাথা রেখে বলে, না আপনি সাথে আছেন না আমার। তাছাড়া একা থাকার তো আমার অভ্যাস আছে। তখন সময়টা ভিন্ন ছিল প্রিয়ঞ্জনা। তুমি ভার্সিটি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে, বাড়িতে ফোন করে কথা বলতে পারতে। এখন তো থেমে যায় শাহবাজ। চাচি সেলাই কাজ পারেন, আমি ভাবছি শিখব, সময়ও কাটবে। আমিও কি শিখবো তোমার যা করতে ভালো লাগবে তাই করবে, আমার পারমিশন লাগবে বোকা মেয়ে? শাহবাজের পাল্টা জবাবে মন প্রসন্ন হয়ে ওঠে প্রিয়ঞ্জনা। তার আলাদা, সবার চেয়ে আলাদা। শাহবাজের কাছে মোবাইলে কল আসে। প্রিয়ঞ্জনা নাজমা আর বিথির সাথে গল্প করেছে ড্রয়িং রুমে। শাহবাজ বসে আছে ডাইনিং টেবিলে। নাদিয়া বই খাতা আনতে গিয়েছে। কল রিসিভ করে শাহবাজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। চিনেছেন? জি। 6 মাস সময় থেকে কিন্তু কিছুদিন মাইনাস হয়ে গেছে। ভাববেন না আপনি শিবপুরে আছেন, আমরা জানি না। টাকা রেডি রাখবেন। কল কেটে দেয় আগন্তুক। কয়েকটা দিন তো সুখেই ছিল শাহবাজ, আবার সেই পিছুটান। টেনশনে মাথার রগ ফুলে ওঠে তার। কি হবে ভবিষ্যতে? 2.5 কোটি টাকা। এত টাকা কোথায় পাবে শাহবাজ? তারা যদি কেস করে দেয়, ঝামেলার উপর আরেক ঝামেলার সৃষ্টি হবে। মামাদের কর্মে বিষিয়ে ওঠে অন্তর। বিশ্বাসঘাতকদের বিচার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেয় শাহবাজ। একটা কথা সে স্পষ্ট বুঝতে পারছে, ভবিষ্যতের বড় কোনো ঝড় আসতে চলেছে। নাদিয়া বই নিয়ে পাশের একটি চেয়ারে এসে বসে। শ্বাসকোজ করেছে সে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, চুল ছেড়ে রাখা। নতুন একটি 3 পিসও পরেছে। ও বোধহয় জানে না এসব সাজসজ্জা শাহবাজকে একটুও প্রভাবিত করছে না। শাহবাজ পড়াচ্ছে নিজের মতো করে, একবার ফিরেও তাকাচ্ছে না নাদিয়ার পানে।